একাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রী যারা কম্পিউটার সাবজেক্টটিকে নিয়েছো তাদেরকে তারকেশ্বর মহাবিদ্যালয়ের তরফ থেকে স্বাগত জানানো হচ্ছে। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। অ্যাকচুয়ালি তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের একটি অন্যতম অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে মাইক্রোসফট ওয়ার্ড পড়াবার আগে আমি তার সম্বন্ধে একটু ডিটেলস সিলেবাসটা নিয়ে আলোচনা করছি। ওয়ার্ডের থেকে আমাদের দুটো পার্টে পরীক্ষা হয়, একটা হচ্ছে থিওরি পার্ট, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পার্ট। থিওরি পার্ট থেকে যে প্রশ্নগুলো আসে তাতে 4টি প্রশ্ন থাকে এমসিকিউ টাইপের প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। এই মাল্টিপল চয়েস কোশ্চেন করতে হবে 4টি এবং এক একটি কোশ্চেনের মার্কস হচ্ছে 1। নেক্সট থাকছে একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এখানে একটি মাত্র কোশ্চেন করতে হবে এবং তার মার্কসও হচ্ছে 1। তাহলে সার্বিকভাবে দেখা যাচ্ছে যে 4টি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং একটা শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন আমাকে করতে হবে। তাহলে 4 + 1 টোটাল 5 মার্কসের আমার থিওরিটিক্যাল টাইপ প্রশ্ন থাকছে, আর প্র্যাকটিক্যাল থাকছে আমার 5 মার্কসের। তাহলে এই চ্যাপ্টারটা থেকে আমাদের টোটাল মার্কস হচ্ছে 10 মার্কস। 5 মার্কস হচ্ছে থিওরি অ্যান্ড 5 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। তাহলে শুরু করা যাক মাইক্রোসফট ওয়ার্ড। অ্যাকচুয়ালি এই মাইক্রোসফট ওয়ার্ড জিনিসটা কি না, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির একটা সম্পূর্ণ প্যাকেজের একটা অন্যতম অংশ। এটাকে আমরা বলে থাকি ওয়ার্ড প্রসেসিং। অর্থাৎ এমন একটা এনভায়রনমেন্ট, যে এনভায়রনমেন্টের মধ্যে আমরা বিভিন্ন প্রকার আবেদনপত্র, তারপর আমন্ত্রণপত্র, পত্রপত্রিকা, জার্নাল, রিপোর্ট ইত্যাদি শব্দসমূহকে একটি নির্দিষ্ট স্টাইলে সাজিয়ে উপস্থাপন করতে পারি। যে নির্দিষ্ট স্টাইলে সাজিয়ে উপস্থাপন করা হয় এই পদ্ধতিটাকে আমরা বলে থাকি ওয়ার্ড প্রসেসিং। এবার এটা এক ধরনের সফটওয়্যার। কীরকম সফটওয়্যার না, এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারটাকে ব্যবহার করে থাকি। এবার দেখো মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা কি করে ওপেন করব। তো মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলে আমাকে স্টার্টে ক্লিক করতে হবে, অথবা কন্ট্রোল উইন্ডোজ কি +R, উইন্ডোজ কি +R প্রেস করলে একটা রান উইন্ডো আসবে, রান কমান্ড বক্স আসবে। সেখানে আমাকে টাইপ করতে হবে উইন ওয়ার্ড। এই উইন ওয়ার্ড টাইপ করে ওকে যখনই করব তখনই কিন্তু দেখো মাইক্রোসফট ওয়ার্ড 2010 ওপেন হয়ে যাচ্ছে। বেসিক্যালি তোমাদের সিলেবাসে মাইক্রোসফট ওয়ার্ড 2007 রয়েছে, যদিও 2007 আর 2010 দুটো এনভায়রনমেন্ট প্রায় একই। তো যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব তখন এরকম একটা উইন্ডো আমরা দেখতে পাবো। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম অ্যাপ্লিকেশন আমরা শিখব কেন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার কি সুবিধা আছে না। আক্ষরিকভাবে যদি আমি আলোচনা করি যে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করার সুবিধাগুলো, তাহলে সর্বপ্রথম হচ্ছে কোনো ফাইল বা ডকুমেন্টকে সংরক্ষণ করা। এখানে ফাইল বা ডকুমেন্ট বলতে বোঝানো হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি বিভিন্ন প্রকারে আবেদনপত্র, আমন্ত্রণপত্র, পত্রপত্রিকা, জার্নাল, রিপোর্ট ইত্যাদি ইত্যাদি তৈরি করতে পারি। সেই জিনিসগুলোকে আমরা ডকুমেন্ট বা ফাইল বলে থাকি। সেই প্রত্যেকটা ডকুমেন্টকে আলাদা আলাদা ফাইল হিসাবে সংরক্ষণ করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতে পারি, এবং যে কোনো তথ্যকে একটা ডকুমেন্টে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। নাম্বার 2, এই ওয়ার্ডের সাহায্যে আমরা বিভিন্ন রকম পিকচার, সিম্বল ইত্যাদি ব্যবহার করতে পারি। নেক্সট, টেবিলের ব্যবহার না, এই ওয়ার্ডের সাহায্যে কোনো তথ্যকে একটা টেবিল আকারে আমরা সারিবদ্ধ সুসংহতভাবে বিভিন্ন রো বা কলম হিসাবে বিন্যস্ত করতে পারি। অর্থাৎ এর সাহায্যে আমরা একটা মার্কশিট, ক্লাস রুটিন, রিপোর্ট ইত্যাদি তৈরি করতে পারি। আবার এই মাইক্রোসফট ওয়ার্ডের একটা সুবিধা হচ্ছে যদি আমি কোনো স্পেলিং ভুল করি তাহলে সেই স্পেলিংটাকে আমি সংশোধন করতে পারি। কখনো কখনো সেক্ষেত্রে আমরা গ্রামাটিক্যালও সংশোধন করা যায়। ঠিক আছে, এবার ধরো আমি একটা ফাইল তৈরি করে রেখেছি, ফাইলটা আমি এখানে ওপেন করে নিলাম। এটা এই জিনিসটা তৈরি করা হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে টেবিলের সাহায্যে আমি এরকম একটা ছক তৈরি করেছি,
তাহলে টেবিল ইনসার্ট করতে মাইক্রোসফট ওয়ার্ড আমাকে সাহায্য করে। আমি এখানে ধরো কিছু পিকচার আমি ইনসার্ট করেছি, এই পিকচারও কিন্তু আমি ওয়ার্ডের সাহায্যে ইনসার্ট করতে পারি। তারপর যদি কোনো স্পেলিংয়ের ব্যাপার থাকে, ধরো আমি এখানে কিছু লিখছি, স্পেলিংয়ে আমি এখানে কিছু লিখলাম, ধরো মোটর, MOTAR, মোটর। যখনই লিখলাম দেখো এর নিচে কিন্তু রেড লাইনের একটা আন্ডারলাইন হয়ে গেল। তো কোনো ওয়ার্ডের নিচে যদি রেড লাইনের আন্ডারলাইন হয় তাহলে বুঝে নিতে হবে সেটা বানামের গত কিছু ভুল আছে, সেটাও আমরা সংশোধন করতে পারি। কি করে করব সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো সবার আগে আমাকে এই মাইক্রোসফট ওয়ার্ডের এনভায়রনমেন্টটা সম্বন্ধে জানতে হবে। তো মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করলাম তখন এরকম একটা এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি। এনভায়রনমেন্টটা একদম উপরে যেটা দেখতে পাচ্ছি দেখো, আচ্ছা অফিস বটন, এখানে আমি একটা জিনিস বলে দিই, উইন্ডোজ 2007-এ একদম রেড কালার দেখো আমি সার্কেল করে রেখেছি, এই বটনটাকে আমরা অফিস বটন বলে থাকি। ঠিক আছে, বেসিক্যালি এটা আমার উইন্ডোজ 2007-এ ঠিক এই জায়গাটাতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে কুইক অ্যাক্সেস বার। একদম এই যে এনভায়রনমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, এই এনভায়রনমেন্টের একদম উপর দিকে যে লাইনটা, সেই লাইনের একদম লেফট সাইডে ছোট ছোট কতগুলো আইকন বা পিকচার আমি দেখতে পাচ্ছি। এই ছোট ছোট আইকন বা পিকচারগুলোকে আমরা বলছি কুইক অ্যাক্সেস বার। উইন্ডোজের একদম টপে যে অনুভূমিক বারটা দেখতে পাই সেটাকে আমরা বলে থাকি টাইটেল বার, টাইটেল বারের একদম রাইট সাইডের কর্নারে 3টি বটন রয়েছে, যেটাকে আমরা বলে থাকি কন্ট্রোল বটন। এই কন্ট্রোল বটনের মধ্যে কি কি থাকে না, কন্ট্রোল বটনের মধ্যে থাকে ক্লোজ, রিস্টোর বা ম্যাক্সিমাইজ আর মিনিমাইজ। ঠিক আছে, যদি আমি এই উইন্ডোটাকে বন্ধ করতে চাই তাহলে এখানে ক্রস চিহ্নতে ক্লিক করব। যদি আমাদের বুঝতে অসুবিধা হয় কোনটার কি কাজ, তাহলে ভয় পাওয়ার কিছুই নেই। এই যে মাউসের যে কার্সারটা নড়ছে, এই কার্সারটাকে সেই সিম্বলের উপর গিয়ে রেখে দিতে হবে। সিম্বলের উপর রেখে দিলে দেখো ওখানে লেখা দেখাচ্ছে ক্লোজ, অর্থাৎ এই বটনটাতে ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে উইন্ডোজটা। তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমার কাছে জিজ্ঞেস করতে চাইছে যে ডু ইউ ওয়ান্ট টু সে, ডোন্ট নো, দেখো উইন্ডোজটা ক্লোজ হয়ে গেল। আচ্ছা, দাঁড়া এদিন কেটে যাচ্ছে।
তাহলে আবার আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছি। তাহলে উইন্ডোজ কি আর প্রেস করলাম, রান উইন্ডোটা এলো, রান কমান্ডে গিয়ে উইনরার লিখে উইন ওয়ার্ড লিখে ওকে করলাম। তাহলে অটোমেটিকলি ওয়ার্ড ওপেন হয়ে গেল। এবার দেখা যাক এক একটা সম্বন্ধে। তাহলে যেটা আমি ফার্স্টে বলছিলাম যে একদম উপরে যে টাইটেল বারটা যেটা রয়েছে, একদম উপরের লাইন, সেটাকে আমরা বলছি টাইটেল বার। টাইটেল বারের একদমই রাইট কর্নারে রয়েছে কন্ট্রোল বটন, সেখানে রয়েছে রিস্টোর আর মিনিমাইজ বটন। টাইটেল বারের নিচে আমরা দেখতে পাচ্ছি ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ। এই যে হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা বলে থাকি রিবন। দেখো হোম রিবন, ইনসার্ট রিবন। এবার হোম রিবনের অন্তর্গত একাধিক কমান্ড গ্রুপ রয়েছে। হোম রিবনের মধ্যে রয়েছে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ, স্টাইল কমান্ড গ্রুপ, এডিটিং কমান্ড গ্রুপ। এক একটা কমান্ড গ্রুপ আবার একাধিক কমান্ড দ্বারা গঠিত। যেমন ক্লিপবোর্ডের মধ্যে রয়েছে পেস্ট, ফরম্যাট পেন্টার, কপি, পেস্ট। ফন্ট কমান্ড গ্রুপের মধ্যে রয়েছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, ফন্টের সাইজ ইত্যাদি ইত্যাদি। এগুলো সম্বন্ধে আমরা ডিটেলস আলোচনা করব। তাহলে এখন আপাতত আমরা ওভারভিউটা দেখে নিচ্ছি। তাহলে এগুলো হচ্ছে রিবন, আর এক একটা রিবনের মধ্যে একাধিক কমান্ড গ্রুপ রয়েছে। এই যে সাদা অংশটা যে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া। এই ডকুমেন্ট এরিয়ার মধ্যে কিন্তু আমরা কোনো কিছু টাইপ করতে পারি, অর্থাৎ এই সাদা পেজের মধ্যে আমাদের যাবতীয় কিছু ডিজাইন করা, টাইপ করা ইত্যাদি আমরা করতে পারি। একদম লেফট সাইডে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রুলার। টপে ওর এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্কেল বা রুলার। ওয়ার্ডের রাইট সাইডের দিকে একটা বার দেখা যাচ্ছে, যেটাকে আমরা বলে থাকি ভার্টিক্যাল বার। এই ভার্টিক্যাল বারটাকে আমরা উপরে উঠিয়ে বা নিচে নামিয়ে এক একটা পেজকে দেখতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে যদি আমি এখানে অনেক বড় কিছু একটা সেন্টেন্স লিখে দিই, আমি টাইপ করছি, তাহলে এই ওয়ার্ডগুলো নিচে যে দাগগুলো আছে, মানে লাল দাগ একটু আগে বললাম, তার মানে সেগুলো কোনো স্পেলিং ভুল আছে। ঠিক আছে, আচ্ছা এখানে কতগুলো আমি ওয়ার্ড টাইপ করলাম, অর্থাৎ এই পেজটার মধ্যে, এই পেজের মধ্যে কতগুলো ওয়ার্ড আছে সেটা আমরা দেখতে পাবো কোথায়? এখানটায়। দেখো এখানে ওয়ার্ড আছে, নাম্বার অফ ওয়ার্ড ইন এ ডকুমেন্ট 46। আর এই যে ডকুমেন্টটা আমি তৈরি করেছি, এই ডকুমেন্টে কটা পেজ আছে না, এখানে আমরা দেখতে পাবো পেজ নাম্বার ইন ডকুমেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখাচ্ছে পেজ 1 of 4, অর্থাৎ 4টি পেজের মধ্যে আমি ফার্স্ট পেজের মধ্যে রয়েছি। আমি যদি এখন সেকেন্ড পেজে চলে যাই, তাহলে দেখাচ্ছে দেখো পেজ 2 of 4, অর্থাৎ আমি আছি দ্বিতীয় পেজে। আবার আমি যদি এই ভার্টিক্যাল স্ক্রল বারে এখানে ক্লিক করছি, এখানে এলাম, এটা দেখাচ্ছে পেজ 3 of 4, অর্থাৎ 3 নম্বর পেজের মধ্যে আমি আছি। ঠিক আছে, আবার ফার্স্ট পেজে যদি যেতে চাই, আমি আবার এখানে ক্লিক করে উপরে উঠে ফার্স্ট পেজের মধ্যে আসতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এই যে আমি যে রিবনের কথাগুলো বললাম, অ্যাকচুয়ালি একটা জিনিস মনে রাখতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ যে মানে ব্যাপারটা হচ্ছে, আগে 2003 বা তার আগের যে ভার্সনগুলো ছিল, সেই ভার্সনে আমরা এদেরকে বলতাম মেনু। কিন্তু পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ ওয়ার্ডের নতুন সংস্করণ 2007, 2010, 2013, 2016, যে নতুন নতুন যে ভার্সনগুলো এসছে, সেখানে আমরা মেনু এবং টাইটেল বারের সমন্বয় একত্রিত অংশটাকে আমরা বলছি রিবন। বাই ডিফল্ট মাইক্রোসফট ওয়ার্ডের 7 রকমের রিবন আছে। এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসতে পারে যে মাইক্রোসফট ওয়ার্ডে রিবন সংখ্যা কত। না এখানে 1, 2, 3, 4,
5, 6, 7 and 8। 2007-এ বাই ডিফল্ট 7খানা রিবন থাকে, কিন্তু এবং সেই রিবনগুলোর নাম কি কি না হোম রিবন, ইনসার্ট রিবন, পেজ লেআউট রিবন, রেফারেন্স রিবন, মেলিং রিবন, রিভিউ রিবন আর ভিউ রিবন। 7খানা রিবন থাকে। আর এক একটা রিবনের মধ্যে কি থাকে না এক একটা রিবনের মধ্যে থাকে নির্দিষ্ট কমান্ড গ্রুপ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসছি হোম রিবন। হোম রিবনের মধ্যে কি কি কমান্ড গ্রুপ আছে না হোম রিবনের মধ্যে রয়েছে ক্লিপবোর্ড কমান্ড গ্রুপ, ফন্ট কমান্ড গ্রুপ, প্যারাগ্রাফ কমান্ড গ্রুপ, স্টাইল কমান্ড গ্রুপ আর এডিটিং কমান্ড গ্রুপ, অর্থাৎ মোট 5টি কমান্ড গ্রুপ রয়েছে। ঠিক একইভাবে ইনসার্ট রিবনেরও মধ্যেও কিছু কমান্ড গ্রুপ রয়েছে। কি কি কমান্ড গ্রুপ রয়েছে না পেজেস কমান্ড গ্রুপ, টেবিল কমান্ড গ্রুপ, ইলিস্ট্রেশন, লিঙ্ক, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট আর স্টাইল। এইভাবে প্রত্যেকটা রিবনের অন্তর্গত একাধিক কমান্ড গ্রুপ রয়েছে। আচ্ছা, কিবোর্ডের মধ্যে একটা নেভিগেশন কি আছে, অর্থাৎ আপ অ্যারো, ডাউন অ্যারো, রাইট অ্যারো, লেফট অ্যারো। ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে বিচরণ করতে গেলে আমাকে ওই নেভিগেশন কি এর সাহায্য নিতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো একটা লাইন কিন্তু ব্লিঙ্ক করছে, এই যে লাইন একটা কিন্তু ব্লিঙ্ক করছে, এটাকে আমরা বলে থাকি কার্সার। অর্থাৎ ডকুমেন্টের কোন পজিশনের মধ্যে আমরা রয়েছি সেটা কিন্তু আমাদের ইন্ডিকেট করছে এই কার্সারটি। এই কার্সারের সাহায্যে আমরা লেখার পজিশনটাকে চেঞ্জ করতে পারি। আমি যদি নিচের লাইনে নামতে চাই তাহলে আমাকে ডাউন অ্যারো প্রেস করে কার্সারটাকে নিচের লাইনে নিয়ে আসতে হবে। আমাকে যদি উপরে উঠতে হয়, ধরো ওই প্র্যাকটিক্যাল ইজিক্যাল টু 5 মার্কস, ওখানে আমি যেতে চাইছি, তাহলে আমাকে আবার আপ অ্যারোর সাহায্যে কার্সারটাকে নিয়ে যেতে হবে। এবার যেখান থেকে লেখাটা শুরু করব কার্সারটা কিন্তু সেখানে থাকতে হবে। ধরো 5 মার্কসের পরে আমি লেখাটা লিখতে চাইছি, তাহলে আমাকে এবার রাইট অ্যারো কি এর সাহায্য নিয়ে কার্সারটাকে মার্কসের আগে রাখতে হবে। এবার এখানে আমি কিছু লিখলাম, ওয়ার্ড প্র্যাকটিক্যাল। আবার আমি যদি যদি প্র্যাকটিক্যাল যে শব্দটা আছে তার আগে যদি কিছু লিখতে চাই, তাহলে আমাকে আবার কার্সারটাকে প্র্যাকটিক্যাল আগে নিয়ে যেতে হবে এবং সেটা আমি লেফট অ্যারোর সাহায্যে করছি। এবার এখানে আমি কিছু লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যে রুলারের কথাটা আমি বললাম যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল রুলার, এটা অনেকটা স্কেলের মতো, অর্থাৎ পেজের পরিমাপ করার জন্য আমরা রুলারকে ব্যবহার করে থাকি এবং সেই স্কেলের মাপটা আমরা ইঞ্চিতে, সেন্টিমিটারে বা মিলিমিটারের সাহায্য নিয়েও করে থাকি। তাহলে এটা গেল তোমাদের একটা ওভারঅল একটা আইডিয়া যে একদম টপে টাইটেল বার, তার নিচে আছে আমার রিবনগুলো একাধিক কমান্ড গ্রুপ দ্বারা গঠিত। যে সাদা অংশটা সেটা হচ্ছে ডকুমেন্ট এরিয়া, সেই ডকুমেন্ট এরিয়ার উপরে বা নিচে অর্থাৎ প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজে যেতে গেলে আমাকে
ভার্টিক্যাল স্ক্রোল বার বা হরাইজন্টাল স্ক্রোল বার ব্যবহার করতে হয়। এগুলো হচ্ছে রুলার। এবার এই যে ধরো আমি ডকুমেন্টটা তৈরি করলাম, এই ডকুমেন্টটাকে আমাকে সেভ করে রাখতে হবে। যদি এই ডকুমেন্টটাকে আমি সেভ না করে রাখি, তাহলে আমি এর মধ্যে যা যা লিখলাম বা যা যা ছবি আমি ইনসার্ট করলাম বা যা টেবিল আমি তৈরি করলাম, সেগুলো সব মুছে যাবে। তাহলে কি করে সেভ করব? না, এর কিছু প্রসিডিওর আছে। দেখো এই যে এখানে যেটা বলছিলাম কুইক টুলবার, এই কুইক টুলবারের মধ্যে দেখো এখানে একটা ফ্লপির চিহ্ন দেখতে পাচ্ছ। কার্সারটা যখনই ওখানে রেখে দিলাম তখন দেখাচ্ছে সেভ। এটাতে ক্লিক করে আমি ফাইলটাকে সেভ করতে পারি, এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে কিবোর্ডের সাহায্যে। কিবোর্ডের সাহায্যে Ctrl+S কি। দেখো কার্সারটা যখন আমি ফ্লপির উপর রেখেছি তখন লেখা দেখাচ্ছে সেভ, এবং ওই সেভের পাশে ব্র্যাকেটের মধ্যে CTRL+S এই জিনিসটা রয়েছে। CTRL+S যখনই ক্লিক করব তখন ফাইলটা সেভ হয়ে যাবে। এবার যখনই সেভে ক্লিক করব তখন এরকম একটা উইন্ডো চলে আসবে যে ফাইলটা আমি কোথায় সেভ করব, অর্থাৎ লোকেশন। তো আমি ফাইলটাকে সাপোজ মনে করো আমি ডেস্কটপের মধ্যে সেভ করতে চাইছি, তাহলে আমার এখানে এই ডেস্কটপে আমি ক্লিক করলাম, ডেস্কটপের মধ্যে ফাইলটা সেভ করব। নেক্সট, ফাইল নেম, কি নামে ফাইলটাকে সেভ করতে হবে সেই নামটা এখানে দিতে হবে। আমি এখানে লিখছি ডকুমেন্ট, ওয়ার্ড ডকুমেন্ট। লিখলাম ওয়ার্ড ডকুমেন্ট। ওয়ার্ড ডকুমেন্ট লেখার পর এখানে দেখো সেভ বটন রয়েছে, এই সেভ বটনে ক্লিক করলে ফাইলটা সেভ হয়ে যাবে। কোথায়? না ডেস্কটপে। এটা কিন্তু মনে রাখতে হবে যে ফাইলটা আমি কোথায় সেভ করেছি, না ডেস্কটপের মধ্যে। আর কি নামে? না ওয়ার্ড ডকুমেন্ট নামে। সেভে ক্লিক করে দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। এবার এটা আমি বন্ধ করে দিচ্ছি। আবার পরের দিন এসে ওই ফাইলটার বাকি কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে আমাকে পরের দিন এসে কী করতে হবে? সেই ওয়ার্ডটাকে পুনরায় ওপেন করতে হবে। তো ওয়ার্ডটা ওপেন করব কিভাবে? না ওই উইন্ডোজ কিয়ের সাথে আর প্রেস করলাম, কমান্ড উইন্ডো চলে এলো, রান, সেখানে লিখছি উইন ওয়ার্ড, লিখে ওকে করলাম। তাহলে ওয়ার্ড ওপেন হয়ে গেল। এবার গতকাল যে ফাইলটা আমি তৈরি করেছিলাম সেই ফাইলটাকে নিয়ে আসতে হবে, অর্থাৎ ওপেন করা। কি করে ওপেন করব? না এই ফাইলে ক্লিক করলাম, ফাইল মেনুতে ক্লিক করার পর এখানে আছে ওপেন, ওপেনে ক্লিক করলাম। এই ওপেনে একটা ডায়লগ চলে এসছে। এবার ফাইলটা আমি কোথায় সেভ করেছিলাম? আমি মনে রাখতে বলেছিলাম না, ফাইলটা আমি সেভ করেছিলাম ডেস্কটপের মধ্যে। তাহলে আমাকে লুক ইন জায়গাটা ডেস্কটপ খুঁজতে হবে। এখানে দেখো কোথায় আছে ডেস্কটপ কথাটা, এই যে এখানে ডেস্কটপ। ডেস্কটপে ক্লিক করলাম। যখনই ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপের মধ্যে যা যা ফাইল ফোল্ডার রয়েছে তার লিস্ট আমি কিন্তু এখানে দেখতে পাবো। ফাইলটার কি নাম দিয়েছিলাম? ওয়ার্ড ডকুমেন্ট। তাহলে আমি এই ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলাম, দিয়ে ওপেন বাটনে ক্লিক করছি। যখনই ওপেন বাটনে ক্লিক করলাম দেখো এই ফাইলটা চলে এসছে। এবার এখানে আমি বাকি কাজগুলো কমপ্লিট করতে পারি। আর একটা লাইনের পর নতুন একটা লাইনে যদি যেতে হয় তাহলে কিবোর্ডে এন্টার কি প্রেস করলে আমি নেক্সট লাইনে কার্সারটাকে নিয়ে যেতে পারবো। আবার এখানে দেখো যে এই সেন্টেন্স আর এখানে মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, গ্যাপটাকে আমি মুছতে চাইছি। কি করে মুছবো? তাহলে গ্যাপটাকে মোছার জন্য কিবোর্ডে দুটো কি আছে, একটা হচ্ছে ব্যাকস্পেস কি। ডেল কি প্রেস করলে, ডেল কি প্রেস করছি, লেখাটা উঠে আসছে। আবার ব্যাকস্পেসও করে দিলাম, উঠে এলো। এবার ডেল কি আর ব্যাকস্পেসের মধ্যে পার্থক্যটা কি? ধরো আমার কার্সারটা এখানে রয়েছে, এই দুটো ওয়ার্ডের মাঝখানে কার্সারটা রয়েছে। এবার যদি আচ্ছা আরেকটু ভালো করে বোঝাই, ধরো এখানে লিখছি রাম ইজ এ গুড বয়। এবার আমি
ইজ কথাটা মুছতে চাইছি, তাহলে আমাকে কার্সারটাকে ইজের আগে বা পরে রাখতে হবে। যদি কার্সারটা আই এস এর পরে থাকে তাহলে সেক্ষেত্রে মুছতে গেলে আমাকে ব্যাকস্পেসের সাহায্যে মুছতে হবে, ঠিক আছে। আবার কার্সারটাকে যদি আই এস এর আগে রাখা হয়, এখানে যদি রাখা হয় এবং এই অবস্থায় যদি ইজকে মুছতে হয়, তখন কিন্তু ডেল কি প্রেস করতে হবে। দেখো ডেল কি প্রেস করলাম, তাহলে সামনের থেকে যদি কোনো ওয়ার্ড বা লেটারকে মুছতে হয় তাহলে ব্যাকস্পেস, আর যদি তার পিছন থেকে কোনো ওয়ার্ডকে বা লেটারকে মুছতে হয় তাহলে ডেল কি প্রেস ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপর এই যে একটা নতুন লাইন আমি লিখলাম, রাম ইজ এ গুড বয়, এই অবস্থায় যদি আমি এটা বন্ধ করে দিই তাহলে কিন্তু আমার কাছে ওয়ার্নিং চাইবে। কীরকম ওয়ার্নিং? দেখো, ডু ইউ ওয়ান্ট টু সেভ চেঞ্জ ইউ মেড টু ওয়ার্ড ডকুমেন্ট, অর্থাৎ এই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে যে সামান্যতম মডিফিকেশন করা হয়েছে, নতুন লাইন ইনসার্ট করা বা ডিলিট করা যা কিছুই হয়েছে, সেটাকে কি তুমি সেভ করে রাখতে চাইছো? যদি হ্যাঁ তাহলে আমি সেভে ক্লিক করব, আর যদি বলি না সেভ করতে চাই না তাহলে ডোন্ট সেভে ক্লিক করব, ঠিক আছে। এবার ধরো আমি ডোন্ট সেভে ক্লিক করলাম, তাহলে কি হবে? এখানে দেখো এর মধ্যে কিন্তু আমি একটা নতুন লাইন লিখেছি, রাম ইজ এ গুড বয়, যেটা আগে লেখা ছিল না। এবার আমি ডোন্ট সেভে ক্লিক করে দিলাম, ওয়ার্ড মুছে গেল। আমি পুনরায় ওয়ার্ডকে ওপেন করছি, ফাইলটাকে নিয়ে আসছি, তাহলে ফাইলটাকে আনতে গেলে ফাইলে গিয়ে ওপেনে গিয়ে ফাইলটা সেভ করেছিলাম কোথায়? না ডেস্কটপের মধ্যে। ডেস্কটপের মধ্যে কি না ওয়ার্ড ডকুমেন্ট, ওপেন। দেখো এখানে কিন্তু আমি লিখেছিলাম রাম ইজ এ গুড বয়, লেখাটা আছে? নেই। কেন নেই? না যেহেতু ওয়ার্ডকে ক্লোজ করার সময় আমাকে ওয়ার্নিং চেয়েছিল যে তুমি ওয়ার্ডের মধ্যে যে সংশোধন করেছো সেই সংশোধনটাকে সেভ করতে চাও না চাও না, তা আমি এখানে লিখেছিলাম ডোন্ট সেভ, তাই জন্য কিন্তু লেখাটা নেই, ঠিক আছে। আমি আবার লিখছি, এটা লিখলাম। এবার আমি এখানে ক্লিক করে এটাকে সেভ করতে পারি। যদি সেভ করতে ভুলে যাই কোনো কারণবশত এবং আমি ক্লোজ করতে গেলাম, তখনই কিন্তু ওয়ার্ড আমার কাছে ওয়ার্নিং দেবে যে তুমি কি যা কিছু করেছো সংশোধন ওয়ার্ড ফাইলটাকে ওপেন করার পর সেটাকে কি সেভ করতে চাও? আমি বললাম হ্যাঁ, তাহলে এখানে সেভে ক্লিক করে দেবো। এবার আমি আবার পুনরায় ওয়ার্ড ফাইল ওপেন করছি, ফাইল ওপেন, এবার সেখান থেকে আসে কোথায়? না ডেস্কটপের মধ্যে। ডেস্কটপে গেলাম, ওয়ার্ডে ক্লিক করলাম, এই ওয়ার্ড ফাইলে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করছি, তা ফাইলটা ওপেন হয়ে গেল। এবং ওখানে যে আমি একটা লাইন লিখেছিলাম রাম ইজ এ গুড বয়, সেই লেখাটা কিন্তু আর চলে যায়নি, সেই লেখাটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে শেখাচ্ছি তোমাদের, সেভ আর সেভ অ্যাজ। প্রাথমিকভাবে যখন কোনো একটা ফাইল তৈরি করা হয় তখন সেটাকে সেভ করতে হয়, আর সেভ অ্যাজ হচ্ছে ওই ফাইলেরই ডুপ্লিকেট তৈরি করা। অর্থাৎ ফাইলের কন্টেন্ট আমি হয়তো এক রাখবো কিন্তু ডিফারেন্স নামে রাখবো, তখন কিন্তু আমি সেভ অ্যাজ করব। যখন একটা নিউ ডকুমেন্ট তৈরি করা হয় তখন কিন্তু সেভ করা হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই ডকুমেন্টটাকে যদি অন্য কোনো নামে রাখতে হয় তাহলে আমাকে সেভ অ্যাজে রাখতে হবে। আরেকভাবে যদি বোঝাই, ধরো দুজন স্টুডেন্ট এখানে বসে প্র্যাকটিক্যাল করছে, রাম আর শ্যাম। তো এই ডকুমেন্টটা তৈরি করার পর রাম এটাকে নিজের নামে সেভ করে রাখলো। তখন শ্যাম বলল, আরে তুই তো এটা তোর নিজের নামে সেভ করে দিলি, আমার নামে কোথায় সেভ হলো? এখন স্যার যদি দেখতে চায় তাহলে আমি স্যারকে কী রাখবো? তুই তো নিজের নামের ফাইলটা ওপেন করে দেখিয়ে দিবি যে এই কাজটা করেছিস। তখন কি করবে শ্যাম? এই ফাইলটাকে নিজের নামে পুনরায় সেভ করবে, কিন্তু সেটা হবে সেভ অ্যাজ। কি করে? না এই ফাইলে ক্লিক করবে, ফাইলে ক্লিক করার পর এখানে দেখো সেভ অ্যাজ কথা আছে, সেভ অ্যাজে ক্লিক করলাম। ও করলো কি, ডেস্কটপের মধ্যে
স্যাম এই নামে ক্লিক করে দিল, নামটা এখানে টাইপ করলো স্যাম, দিয়ে এটাকে সেভ করে দিল। তাহলে এই ডকুমেন্টটা ওয়ার্ড ডকুমেন্ট নামেও সেভ রইল এবং স্যাম নামেও সেভ রইল। এটা বন্ধ করে দিচ্ছি। দেখো ডেস্কটপে একটা ওয়ার্ড ডকুমেন্ট আর একটা স্যাম। ওয়ার্ড ডকুমেন্টটাকে ওপেন করে দেখি কি লেখা আছে। ওয়ার্ড ডকুমেন্টের উপর আমি ডবল ক্লিক করলাম, দেখো এই লেখাটা আছে। ঠিক আছে, আবার বন্ধ করে দিচ্ছি। এবার স্যামে ডবল ক্লিক করলাম, সেই একই জিনিসই লেখা আছে। অর্থাৎ একটা ফাইলকে একাধিক নামে আমি সেভ করতে যদি চাই তাহলে আমাকে সেভ অ্যাজ বটনে ক্লিক করতে হবে। ঠিক আছে, আর নতুন কোনো ওয়ার্ড ডকুমেন্ট, এটা যেমন অলরেডি তৈরি করা আছে, আমি চাইছি একটা নতুন ডকুমেন্ট তৈরি করব। তাহলে নতুন ডকুমেন্ট তৈরি করতে গেলে আমাকে আবার কি করতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে নিউ, দেখো নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, তারপর ক্রিয়েট। যখন নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, দিয়ে ক্রিয়েটে ক্লিক করব, তখন আমার কাছে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে যাবে। একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে গেল। এবার এই ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আমি কোনো কিছু লিখতে পারি। কোনো কিছু লিখলাম, এন্টার মারলাম, পরের লাইনে চলে গেলাম। আমি লিখছি ঠিক আছে। এবার এটাকে যদি আমি সেভ করে রাখতে চাই, কি করে সেভ করব? ওই যে বললাম কুইক টুলবারে সেভ বাটনে ক্লিক করতে পারি, বা কিবোর্ডের সাহায্যে Ctrl+S প্রেস করতে পারি, অথবা 3 নম্বর হচ্ছে ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম। তো যখন একটা নতুন ডকুমেন্ট তৈরি করা হয়েছে, ফার্স্ট একটা ডকুমেন্ট তৈরি করেছি এবং সেটা কোনো সেভ করা নাই, তখন তার নামটা কিন্তু ডকুমেন্ট 1 হিসাবে কিন্তু আমি টাইটেল বারে দেখতে পাবো, ডকুমেন্ট 1। এটার নাম আমি চেঞ্জ করতে গেলে সেভ বা সেভ অ্যাজে ক্লিক করতে পারি। প্রাথমিক অবস্থাতে সেভ আর সেভ অ্যাজের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ওই একই ডকুমেন্টকে যদি একাধিক নামে তৈরি করতে হয় তখন কিন্তু আমি সেভ অ্যাজে ক্লিক করব। ঠিক আছে, তো যাই হোক আমি সেভে ক্লিক করলাম। কোথায় সেভ করব? আমি এটাকে সেভ করছি ডেস্কটপের মধ্যে। আমি লোকেশনটা ডেস্কটপ নিয়ে নিলাম, আর এটাকে আমি টেস্ট নাম দিয়ে সেভ করলাম। সেভে ক্লিক করে দিলাম, ফাইলটা সেভ হয়ে গেল। বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটাই। আর আরেকবার বলে দিই ফাইলটাকে ওপেন করব কিভাবে। যে এই যে ডেস্কটপের মধ্যে টেস্ট ফাইলটা তৈরি হয়েছে, এই টেস্ট ফাইলের উপর আমি ডবল ক্লিক করে ফাইলটাকে ওপেন করতে পারি, অথবা আমি ওয়ার্ডকে ওপেন করে নেব। ওয়ার্ডকে ওপেন করে নিলাম, করার পর ফাইলে গিয়ে ওপেন, অথবা কিবোর্ডের সাহায্যে Ctrl+O প্রেস করলেই ওপেনের একটা উইন্ডো চলে আসবে। এখানে আমি কোথায় ফাইলটা সেভ করেছি, ডেস্কটপে ক্লিক করলাম। কি নামে ফাইলটা সেভ করেছি, টেস্টে ক্লিক করলাম, দিয়ে ওপেনে ক্লিক করে দিলাম, ফাইলটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, আজকের মতো এতটা।